পড়তে চলেছি এইচআইভি। তো এইচআইভিতে একটা ট্রাক মানে মোস্ট অফ দ্য টাইম ট্রাক ড্রাইভারের একটা কেস থাকে বা বাস কন্ডাক্টরের কেস থাকে, তার একটা সেক্সুয়াল এক্সপোজারের গল্প থাকে, আর এই যে হাজব্যান্ড অ্যান্ড হিজ হিস্ট্রি অফ রিপিটেড এক্সপোজার, আর ডায়রিয়া মোর দেন 1 month। তো আর কিছু সিমটমস লাইক এই যে ফিভার ফ্লু, তো এইগুলো অ্যাকচুয়ালি এইডস রিলেটেড কমপ্লেক্স, এআরসিও বলে। তো এআরসিতে যে ফিচারগুলো আছে সেটা ফিভার ফ্লু নেমোনিক্সে মনে থাকে। ফিভার মানে পারসিস্টেন্ট ফিভার হবে, ফ্লু এফ মানে হচ্ছে ফ্যাটিক, এল মানে লিম্ফ্যাটিনোপ্যাথি, আর ডাব্লিউ মানে ওয়েট লস। লেট স্টেজ ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশন, এগুলোতে আমি আসছি। আগে ল্যাব ডায়াগনোসিস। তো বেসিক্যালি যে ল্যাব ডায়াগনোসিসে আমি কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। লাইক সেই প্রোটোকলে প্রথমে কনসেন্ট নেব আমরা উইথ রিটেন ফরম্যাট বিফোর দ্য টেস্ট ইজ ডান। ঠিক আছে, টেস্ট করার আগে রিটেন ফরম্যাটে কনসেন্ট নেব। কনফিডেন্সিয়ালিটি আমরা মেনটেন করব, ঠিক আছে, যদি পজিটিভ টেস্ট আসে। আর কাউন্সেলিং করব to motivate the individual to tell her spouse or induce the behavioral change, spouse or family, and induce the behavioral change. Now screening টেস্টের মধ্যে কী আছে আমার কাছে আছে? এলাইজা আছে, স্ক্রিনিং টেস্ট, র্যাপিড সিম্পল টেস্ট আছে, আর একটা সাপ্লিমেন্টারি টেস্ট আছে। ঠিক আছে, তিনটে টেস্ট আছে। তো এলাইজাতে আমরা কী করি? এলাইজাতে আমরা এটা মোস্ট কমনলি পারফর্ম করি, 2 থেকে 3 ঘন্টা লাগে। আর যে অ্যান্টিজেনগুলো ইউজ করি সেটা হচ্ছে HIV-1 স্পেসিফিক অ্যান্টিজেন আর HIV-2 স্পেসিফিক অ্যান্টিজেন। HIV-2 স্পেসিফিক হচ্ছে GP36, আর HIV-1 স্পেসিফিক অ্যান্টিজেন হচ্ছে P24, GP41, GP120 অ্যান্ড GP160। বলে রাখা ভালো, এটা যদি HIV হয় সেটার বাইরে হচ্ছে GP41 থাকে, আর ভেতরে জিপি মানে এই যে দাঁড়িটা আছে সেটা GP120। সরি, একটু ভুল বললাম। অ্যাকচুয়ালি GP41টা হচ্ছে এইটা, আর জিপি বাইরে যেটা হচ্ছে সেটা মানে এই যে রসগোল্লাটা সেটা হচ্ছে 120, আর যেটা সেটা হচ্ছে 41। এটা 1 তো 1 দাঁড়ি, তো এইভাবে মনে রাখতে পারো। দ্যাটস ইট। GP41, GP120, 160, P24। এবারে যে টাইপস অফ এলাইজা, ফার্স্ট জেনারেশন এলাইজা, সেকেন্ড জেনারেশন এলাইজা। ফার্স্ট জেনারেশন এলাইজাতে আমরা ক্রুড প্রিপারেশন অফ HIV অ্যান্টিজেন ইউজ করি। ঠিক আছে, ক্রুড প্রিপারেশন অফ HIV অ্যান্টিজেন বলতে কী বোঝায়? যে ভাইরাসটাকে আমরা গ্রো করবো লিম্ফোসাইটে, তারপরে ভাইরাসটাকে কিল করবো আর ব্রোকেন করবো মানে ভাঙবো। তারপরে যে এন্টায়ার মিক্সচারটা পাওয়া যাবে, যে ভাইরাল পার্টিকেলের যে এন্টায়ার মিক্সচার পাওয়া যাবে, সেটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে ইউজ করব। তো ক্রুড প্রিপারেশন অফ HIV অ্যান্টিজেন। সেকেন্ড জেনারেশন, তো দুই এর সঙ্গে আর এর সম্পর্ক, 2 মানে এটা আর এর মতো লাগছে, তো আর দিয়ে মনে রাখবে যে রিকম্বিনেন্ট অ্যান্টিজেন। রিকম্বিনেন্ট অ্যান্টিজেন মানে কি? মানে হচ্ছে একটা জিন ফ্রম HIV ইনসার্ট করে দেবো ব্যাকটেরিয়া বা ইস্টে, তো সে লার্জ অ্যামাউন্ট অফ ভাইরাল প্রোটিন প্রডিউস করবে, সেটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে ইউজ করবো। রিকম্বিনেন্ট অ্যান্টিজেন ওটাই। থার্ড জেনারেশনে আমরা কী করবো? সিনথেটিক অ্যান্টিজেন ইউজ করবো। সিনথেটিক অ্যান্টিজেন মানে সিনথেটিক প্রোটিন ইউজ করবো, হ্যাঁ। তো কেমিক্যালি সিনথেসাইজ স্মল পেপটাইডস মিমিক্স দ্য ইম্পর্টেন্ট এপিটোপস অফ HIV। তো কিছু কেমিক্যালি সিনথেসাইজ স্মল পেপটাইডকে আমরা অলিগোপেপটাইড বলি। তো কিছু অলিগোপেপটাইড যেটার এপিটোপগুলো HIV অ্যান্টিজেনের মতন, তো সিনথেটিক অলিগোপেপটাইড অ্যান্টিজেন অফ HIV। ফোর থেকে 24, তো সেটা কী করবে? P24 জিনকে একে
P24 অ্যান্টিজেনকে ডিটেক্ট করবে, আর এইচআইভি অ্যান্টিবডিকে ডিটেক্ট করবে, নট অ্যান্টিজেন, অ্যান্টিবডি। এবার ভেরিয়াস ফরম্যাট অফ এলাইজা, একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজা, একটা কম্পিটিটিভ এলাইজা, একটা স্যান্ডউইচড এলাইজা। তো ইনডাইরেক্ট এলাইজাতে কী হয়, ইনডাইরেক্ট এলাইজাতে আমরা অ্যান্টিজেন নিই একটা প্লেটে, সেটা ফিক্স করে দিই, সেটা ফিক্স করে দিই, কারণ সেটা ক্যানট বাইন্ড, ক্যানট কম্পিট। আমি বলছি এটা কেন বললাম, ফিক্স করে দিই আমরা, ফিক্স করে দিই। তো তারপরে আমরা স্যাম্পেল দেবো, স্যাম্পেলে তো অ্যান্টিবডি থাকবে, এইচআইভি অ্যান্টিবডি থাকবে, সেটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে যাবে। তো সেই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্সটা, সেটাকে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করাবো, যেটা এনজাইম লিঙ্কড হয়, ঠিক আছে। তো এনজাইম লিঙ্কড হলে কী করবে, সাবস্ট্রেটের কালার চেঞ্জ করে দেবে, তো কালার পেয়ে যাবো আমরা। তো দুবার অ্যান্টিবডি, প্রাইমারি অ্যান্টিবডি নিলাম, সেকেন্ডারি অ্যান্টিবডি নিলাম। এবার কম্পিটিটিভ এলাইজাতে আমরা আবার প্রথমে অ্যান্টিজেন নেব, কিন্তু এটা ফিক্সড না, এটা প্লেটে ফিক্স না, আর ফিক্স না বলেই ইট ক্যান কম্পিট উইথ পেশেন্ট অ্যান্টিজেন। তো পেশেন্টের বডিতেও তো অ্যান্টিজেন আছে, তো সেই অ্যান্টিজেনের সঙ্গে এটা কম্পিট করবে ওই পেশেন্টের যে বডিতে অ্যান্টিবডি আছে তার সঙ্গে, মানে যে স্যাম্পেলে যে অ্যান্টিবডিটা আছে সেই অ্যান্টিবডিটার সঙ্গে পেশেন্টের অ্যান্টিজেন আর আমরা যে প্লেটের অ্যান্টিজেন সেটা কম্পিট করবে। তো তাই জন্য কম্পিটিটিভ এলাইজা। তো আবার একই ব্যাপার, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, সেটাকে আমরা আবার সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে দেবো, সেটা সাবস্ট্রেট চেঞ্জ করে দেবে। এবার বলছি এখানে লেস কালার মোর স্যাম্পেল অ্যান্টিজেন, এটা একটা ব্যাপার। আর স্যান্ডউইচ এলাইজাতে আমরা ক্র্যাপচার্ড অ্যান্টিবডি নেবো, প্লেটে অ্যান্টিজেন ফিক্স করা নেই, প্লেটে অ্যান্টিবডি ফিক্স করা হয়েছে। এবার সেই অ্যান্টিবডিটা বাইন্ড করবে স্যাম্পেলের অ্যান্টিজেনের সঙ্গে, আর সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে আমরা আবার সেকেন্ডারি অ্যান্টিবডি দেবো। তাহলে দুটো অ্যান্টিবডির মাঝখানে একটা অ্যান্টিজেন আসছে বলে স্যান্ডউইচ এলাইজা বলছি। এবার র্যাপিড টেস্টের মধ্যে মানে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে র্যাপিড টেস্ট। তো র্যাপিড টেস্টের মধ্যে ডট ব্লট অ্যাসে আর ফ্লো থ্রু মেথড। ডট ব্লট অ্যাসে বেসিক্যালি এইটা, যে একটা ইমোবিলাইজ প্রোটিন নেবো যেটাকে আমরা ডট বলছি, তার সঙ্গে প্রাইমারি অ্যান্টিবডি অ্যাড করলাম, তারপরে সেকেন্ডারি অ্যান্টিবডি অ্যাড করলাম, আর সেকেন্ডারি অ্যান্টিবডির সঙ্গে একটা এনজাইম তো যুক্ত আছে, তো সেইটাই কালার চেঞ্জ করছে। তো এটাই হচ্ছে ডট ব্লট অ্যাসে বেসিক্যালি, এলাইজার মতোই। এবারে ইমিউনোক্রোমাটোগ্রাফির টেস্ট, ঠিক আছে। তারপরে পার্টিকেল অ্যাগ্লুটিনেশন অ্যাসে, ডিপস্টিক আর কুম টেস্ট বেসিক্যালি এইটা, যে আরবিসি আছে পেশেন্টের, আরবিসি তার সঙ্গে আইজিজি বাইন্ড করে আছে। তো আমরা এবারে অ্যান্টি সেরাম দেবো যাতে অ্যান্টিগ্লোবুলিন আছে, অ্যান্টিগ্লোবুলিন যেটা আইজিজি এর সঙ্গে বাইন্ড করতে পারে। এবারে তো অ্যান্টিগ্লোবুলিনগুলো দিয়ে দিলাম, তো অ্যান্টিগ্লোবুলিন আর তাহলে এরিথ্রোসাইটগুলো যেইগুলো আইজিজি এর সঙ্গে বাইন্ড ছিল সেইগুলো যুক্ত হয়ে গিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে দেবে, তো সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন বানিয়ে দেবে। এটা হচ্ছে কুম টেস্ট। এবার সাপ্লিমেন্টারি টেস্ট নেমোনিক্স আছে, দ্যাট ইজ ওয়েস্ট ইনফ্লুয়েন্স লিয়া সাপ্লিমেন্ট, ঠিক আছে। তো ওয়েস্ট মানে হচ্ছে ওয়েস্ট ব্লট অ্যাসে, ইনফ্লুয়েন্স মানে ইমিউনোফ্লুরোসেন্স, রিয়া মানে রেডিও ইমিউনো অ্যাসে, আর লিয়া মানে লাইন ইমিউনো অ্যাসে, আর সাপ্লিমেন্টারি টেস্ট। মানে ন্যাকো স্ট্র্যাটেজি আছে কিছু, ন্যাকো স্ট্র্যাটেজি 1, ন্যাকো স্ট্র্যাটেজি 2A 2B, ন্যাকো স্ট্র্যাটেজি 3। তো ন্যাকো স্ট্র্যাটেজি 1 বলছে সেটা করা হয় ব্লাড ব্যাঙ্কসে করা হয়, তো ব্লাড ডোনার্স ইন দ্য ব্লাড ব্যাঙ্কস, তো ব্লাড ব্যাঙ্কস ন্যাকো স্ট্র্যাটেজি 1ই করা হয় শুধু। এবার ন্যাকো স্ট্র্যাটেজি 2 কোথায় করা হয়, সেরো প্রিভ্যালেন্স জানার জন্য আর এপিডেমিওলজিক্যাল পারপাসের জন্য দুটো টেস্ট করা হয় এতে। তো সেরো প্রিভ্যালেন্স মানে কি, যদি বলে যে 0.8% এইচআইভি সেরো প্রিভ্যালেন্স, এর মানে হচ্ছে কোনো একটা পপুলেশানে 0.8% মানুষের রক্তে এইচআইভি অ্যান্টিবডি পাওয়া গেছে। তো এর মানেই হচ্ছে সেরো প্রিভ্যালেন্স, মানে যে মানুষের রক্তে অ্যান্টিবডি কত পার্সেন্ট মানুষের রক্তে ওই অ্যান্টিবডিটা পাওয়া যাচ্ছে।
সেরোপ্রেভালেন্স। আর এপিডেমোলজি মানে রোগ বিশ্লেষণ বিদ্যা, মানে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কী কী ফ্যাক্টরে হচ্ছে, তো সেইটাইকে এপিডেমোলজি বলে। তো এপিডেমোলজিক্যাল পারপাসে সেরোপ্রেভালেন্সের জন্য এটা ইউজ করা হচ্ছে। তারপর ন্যাকো স্ট্র্যাটেজি 3-তে কী বলছে, ন্যাকো স্ট্র্যাটেজি 3 হচ্ছে অ্যাসিমটোমেটিক এইচআইভি পেশেন্টদের জন্য, মানে মানে অ্যান্টিনেটাল স্ক্রিনিং, মানে মায়ের গর্ভাবস্থায় স্ক্রিনিং, বা কোনো স্ক্রিনিং পেশেন্ট অ্যাওয়েটিং সার্জারিজ, তো কোনো সার্জারি হওয়ার আগে স্ক্রিনিং করতে এসছে, তো সেরোপ্রেভালেন্স 3 টেস্টে 3টে টেস্ট করা হয়। আর এটাও মনে রাখতে হবে স্ট্র্যাটেজি 2B-তে 3খানা টেস্ট করা হয়, আর 2A-তে দুটো টেস্ট। তো কীরমভাবে স্ট্র্যাটেজি বলছে, স্ট্র্যাটেজি 2B-টা কীরকম করে হচ্ছে, স্ট্র্যাটেজি 2B করা হয় ডায়াগনোসিস ফর ইন্ডিভিজুয়াল উইথ এইডস ইন্ডিকেটেড ডিজিজ, মানে এইডস সাসপেক্ট করা হচ্ছে এমন ডিজিজের ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি 2B-টা করি। তো 2 to 3 টেস্ট কিটস রিকোয়ার্ড, 2 থেকে 3টে আমরা টেস্ট কিট নেবো। তো ইনিশিয়াল টেস্টকে যদি আমি A1 নাম দিই, সেই ইনিশিয়াল টেস্টের দুটো রেজাল্ট হতে পারে, একটা হচ্ছে পজিটিভ পেলাম, আমি এইচআইভি পজিটিভ পেলাম, এইচআইভি পজিটিভ মানে A1 পজিটিভ বলছি, যেহেতু আমি ইনিশিয়াল টেস্টের নাম A1 দিচ্ছি। তো একটাতে এইচআইভি পজিটিভ পেলাম, একটা এইচআইভি নেগেটিভ পেলাম, মানে হতে পারে। যদি আমি এইচআইভি নেগেটিভ পাই তাহলে আর দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি আমি এইচআইভি পজিটিভ পাই তাহলে আমি আবার একটা টেস্ট করবো, সেটার নাম দিচ্ছি A2। এবারে সেখানে দুটো পসিবিলিটি হতে পারে, যে আমি A2 পজিটিভ পেলাম, A2 নেগেটিভ পেলাম, মানে A1 পজিটিভ, A2 পজিটিভ, A1 পজিটিভ, A2 নেগেটিভ, ঠিক আছে। এবারে যদি এইটা আসে তাহলে রিপোর্ট পজিটিভ উইথ পোস্ট টেস্ট কাউন্সেলিং, মানে A1 পজিটিভ, A2 পজিটিভ যদি হয় তাহলে আমি বলবো রিপোর্ট পজিটিভ আছে। কিন্তু যদি A1 পজিটিভ, A2 নেগেটিভ হয় তখন আমি কিন্তু আবার একটা টেস্ট করব, দ্যাট ইজ A3 টেস্ট করব। মানে যদি A2টা নেগেটিভ হয় তাহলে আমি আবার একটা টেস্ট করবো, সেটা A3 টেস্ট করব। A3 টেস্টের দুটো আউটকাম হতে পারে, A3 টেস্ট পজিটিভ পাওয়া যেতে পারে, A3 টেস্ট নেগেটিভ পাওয়া যেতে পারে। এবারে যদি আমি পাই যে A2 নেগেটিভ আছে, A3ও নেগেটিভ আছে, তাহলে আমি বলে দেবো রিপোর্ট নেগেটিভ। বাট যদি A2 নেগেটিভ, তো কিন্তু যদি A3 পজিটিভ হয়, A3 যদি পজিটিভ হয়, A2 যদি নেগেটিভ হয়, তাহলে আমি বলবো যে ইনডিটারমিনেট, এটা ডিটারমাইন করা যাচ্ছে না। দিস ইজ ন্যাকো স্ট্র্যাটেজি। এবারে কনফার্মেটরি টেস্ট করা হয় বেসিক্যালি আরএনএ ডিটেকশনের মাধ্যমে, P24 অ্যান্টিজেন ডিটেকশনের মাধ্যমে, আর আরএনএ ডিটেকশনের মাধ্যমে। আরএনএ ডিটেকশন ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। আরএনএ ডিটেকশন করার জন্য তো আমি RT-PCR করবো, RT-PCR আর রিয়েল টাইম RT-PCR। আর দুটো জিনিস করা যেতে পারে, একটা হচ্ছে নাসবা করা যেতে পারে, দ্যাট ইজ নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স বেসড অ্যাম্পলিফিকেশন। কী করা হয় এখানে অ্যাম্পলিফাই করা হয় আরএনএটাকে, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স বেসড অ্যাম্পলিফিকেশন। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এখানে আরএনএকে অ্যাম্পলিফাই করছে, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স বেসড অ্যাম্পলিফিকেশন, নাসপা। আরেকটা করা হয় বিডিএনএ অ্যাসে, মানে ব্রাঞ্চ ডিএনএ অ্যাসে। বিডিএনএটা কী করে, এটা আরএনএকে অ্যাম্পলিফাই করে না, কিন্তু এটা আরএনএর সঙ্গে, মানে এটা অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল। মানে এটা কী করে বেসিক্যালি আরএনএর সঙ্গে অনেকগুলো বিডিএনএ যুক্ত হয়ে যায়। এবারে বিডিএনএর সঙ্গে আমরা এনজাইম লাগিয়ে রাখি, ঠিক আছে, এনজাইম লাগিয়ে রাখি। এবারে সেই এনজাইমটা যখন আমি সাবস্ট্রেট অ্যাড করব তখন সেটা কেমিলুমিনেসেন্স করবে বা কালার চেঞ্জ করবে, তো সেটাকেই আমরা তখন সিগন্যাল বলছি, ঠিক আছে। তো অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল, বিডিএনএ। এবারে আমরা নন স্পেসিফিক কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট করবো, দ্যাট ইজ লো CD4 কাউন্ট, অল্টার্ড CD4 CD8 টি সেল রেশিও। আচ্ছা, বি সেলের অ্যাক্টিভেশন হবে, তো সেই জন্য হাইপার গামা গ্লোবিউলিমিয়া হবে। আর অ্যাবনর্মাল মানে গ্লোবিউলিন ফর্মেশনও হতে পারে, যে ফর্মেশন অফ অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিউলিন সাচেস কী ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে নিওপটেরিন, একটা হচ্ছে β2 ম্যাক্রোগ্লোবিউলিন, ঠিক আছে। আর একটা প্রগনোস্টিক মার্কার CRPN নেমোনিক্স, C দিয়ে সিডি সেল CD4 টি সেল কাউন্ট, P দিয়ে হচ্ছে P24 অ্যান্টিজেন ডিটেকশন, আর দিয়ে হচ্ছে RNA লোড, HIV RNA লোড, আর N দিয়ে নিওপটেরিন আর β2
ম্যাক্রোগ্লোবিউলিন। এখানে উইন্ডো পিরিয়ড আছে ইম্পর্টেন্ট ভীষণ। উইন্ডো পিরিয়ড বলছে যে রিফার্স টু দ্য পিরিয়ড to the initial time interval between the exposure and appearance of the detectable levels of antibody in the serum. তো এক্সপোজার আর ডিটেক্টেবল অ্যান্টিবডির মাঝের যে টাইমটা, তো সেই টাইমটা বলছে অ্যান্টিবডি অ্যাপিয়ার ইন দ্য ব্লাড 2 to 8 week আফটার ইনফেকশন। ঠিক আছে, তো ইউজুয়ালি বিকাম ডিটেক্টেবল আফটার 3 weeks to 12 weeks উইথ ইউজুয়াল অ্যাসে। অ্যান্টিবডিটাই ডেভেলপ করে 2 to 8 weeks-এ, বাট ডিটেক্টেবল হয় 3 to 12 weeks-এ ডিটেক্টেবল হয়। তো ইট ক্যান বি detected within as slow as 22 days when the third generation antibody detection with high sensitivity is used. এই থার্ড জেনারেশন অ্যান্টিবডি, থার্ড জেনারেশনে কী ছিল? থার্ড জেনারেশনে ছিল হচ্ছে আমার প্রোটিন, মানে যেটাকে আমরা বলছি সিনথেটিক অলিগোপ্রোটিন HIV অ্যান্টিজেন ইউজ করতাম থার্ড জেনারেশনে। তো সেখানে আমি হাই সেন্সিটিভিটি যদি ইউজ করি তাহলে পেতে পারি। আর এইখানে যে অপরচুনিস্টিক ইনফেকশন, সেখানে কিছু নেমোনিক্স আছে, সেইগুলো মনে রাখলেই কাজ হয়ে যাবে। এই যে অপরচুনিস্টিক ইনফেকশন, তো অপরচুনিস্টিক ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আছে পিটিএস মানে হচ্ছে পি ফর নিউমোনিয়া, টি ফর টিবি টাইফয়েড হতে পারে, সালমোনেলা টাইফি। তো এস ফর সালমোনেলা করেছি, আর টি ফর টিবি, আর টিবির মধ্যে আর নন টিউবারকুলাসও হতে পারে, নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়ামও হতে পারে। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশানে কী করেছি নেমোনিক্স, সেটা হচ্ছে হিজ নিউ ক্যান্ডি ক্রিপ্টো অ্যান্ড কক্কি। তো দুটো নিউ ক্যান্ডি বেরিয়েছে, একটা ক্রিপ্টোর মতো দেখতে, একটা কক্কির মতো দেখতে। তো হিজ দ্য হিস্টোপ্লাজমা, নিউ মানে হচ্ছে নিউমোনিয়া, ক্যান্ডি মানে হচ্ছে ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডা, আর ক্রিপ্টোকক্কাস কক্কিডাইডিস। ঠিক আছে, ক্যান্ডিডা ওরাল ট্রাশ করে, আর ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস করে, ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস করে। যাই হোক, ভাইরাল ইনফেকশনের মধ্যে হার প্যাপো সিএম এইচএস পাস, প্যাপো মানে পাপা, তা হার প্যাপো সিএম, তার বাবা হচ্ছে সিএম কিন্তু এইচএস পাস। তো হার দিয়ে হারপিস ভাইরাস, প্যাপো হচ্ছে প্যাপোভা ভাইরাস বা জেসি ভাইরাস বা পলিওমা ভাইরাস। সিএম হচ্ছে সাইটোমেগালো ভাইরাস সিএমভি, আর এইচএস হচ্ছে এইচএসভি, দ্যাট ইজ HSV ভাইরাস, ক্রনিক HSV ইনফেকশন, HSV ফুল ফর্ম ভুলে গেছি। আর প্যারাসিটিক ইনফেকশনের মধ্যে নেমোনিক্স হচ্ছে টক্সিক লেশবিয়ানের কক স্ট্রং। তো টক্সোপ্লাজমা এনসেফ্যালাইটিস, এটা লিশম্যানিয়াসিস, এটা হচ্ছে কক্কিডিয়ান প্যারাসাইটস আর স্ট্রঙ্গাইলয়েডস। ঠিক আছে, ক্যান্সারের মধ্যে কী কী হয়? কাপোসিস সারকোমা হয়, মানে সিডি লেভেল একটু যখন ফল করে, নর্মাল হচ্ছে 500-এর বেশি, যখন 400 হয়ে যায় তখনই কাপোসিস সারকোমা হয়। ইনভ্যাসিভ সার্ভাইকাল ক্যান্সার, আর প্রাইমারি সিএনএস লিম্ফোমা, এই ক্যান্সারগুলো হয়। আর আদার কন্ডিশনস করতে হবে না। এবারে চলে এসেছি আমরা এক্সপ্লেন হয়ে, বলছি যে HIV অ্যাসোসিয়েটেড উইথ ইমিউনোডেফিসিয়েন্সি। তো সেখানে আমরা প্রথমে প্যাথোজেনেসিসটা লিখব। কি প্যাথোজেনেসিস হচ্ছে যে আমাদের যে HIV আছে, মানে যে HIV ভাইরাসটা আছে, তার এনভেলপে দুরকম প্রোটিন থাকে, একটা GP41 আর একটা GP120। সেটা টি সেলের CD4 রিসেপ্টরের সঙ্গে এই G120টা মানে অ্যাড হয়, তো কমপ্লেক্স তৈরি হলো। সেই কমপ্লেক্সের সঙ্গে যে CCR5
রিসেপ্টরটা যুক্ত হয়। তো এইটা যখনই অ্যাড হবে এটা সিগন্যাল দেবে GP41কে, তখন GP41-এর একটা কী বলে চেঞ্জ, কনফরমেশনাল চেঞ্জ হবে। সেই কনফরমেশনাল চেঞ্জটার জন্য এইটা ইনভ্যাসিভ হয়ে যাবে, এটা ইনভ্যাসিভ হয়ে গিয়ে হোস্ট সেলের, মানে এই যে টি সেলের সঙ্গে টি সেলের মধ্যে ঢুকে যাবে। মানে এই যে GP41টা এই হোস্ট সেলের মধ্যে ঢুকে যাবে। তো ফলত এই যে HIV আর টি সেলের ফিউশন হয়ে যাবে, ঠিক আছে। তো ফিউশন হয়ে যাওয়ার পরে কী হবে, যে ভাইরাল জিনোমটা এন্টার করবে CD4 টি সেলের সাইটোপ্লাজমে। যে ভাইরাল যে জিনোমটা আছে সেই জিনোমটা এর মধ্যে প্রবেশ করে যাবে, CD4 টি সেলের মধ্যে প্রবেশ করে যাবে। আর CD4 টি সেলের যে ডিএনএটা আছে তার সঙ্গে এর ভাইরাসটা গিয়ে অ্যাড হয়ে যাবে। না, প্রথমে RNA থেকে ডিএনএ তৈরি হবে রিভার্স ট্রান্সক্রিপ্টের মাধ্যমে, তারপরে হোস্টের ডিএনএর সঙ্গে ওই ভাইরাল ডিএনএটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে ভাইরাল প্রোটিন সিনথেসিস হবে, তো তখন বার্ডিং অ্যান্ড রিলিজ অফ ইম্যাচিওর ভিরিয়ন্স, তো লাইসিস অফ CD4 টি সেল ইমিউনোডেফিসিয়েন্সি, ঠিক আছে। আর এই ছকটা মনে রাখা খুব দরকার। নর্মালি আমাদের 500-এর বেশি টি সেল থাকে, যখন 500ই হয়ে যায় তখন আমাদের এই যে BF ইনফেকশন, BF 500 টাকা দিল, তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স খুব বেড়ে যায়। তারপরে যখনই একটু কমলো, 400 হলো, তখনই কাপোসি সারকোমা হয়ে যাবে। কাপোসি সারকোমা হয় কেন? HHV8-এর জন্য ভাইরাসটার নাম। এবারে 300 মানে 3 আছে, টি দিয়ে কী হয়, টি দিয়ে টাং হয়, টি দিয়ে টিবি হয়, তখন টিবি হবে। আর টাঙে ক্যান্সার হবে, দ্যাট ইজ হেয়ারি ক্যান্সার না, হেয়ারি লিকোপ্লাকিয়া, যেটা ইবিভি বলা হয় না, যাই না, ইভিভির জন্য হয় হেয়ারি লিকোপ্লাকিয়া। তারপরে 200 হলেই 200 মনে রাখবে PCT-তে, মানে পার্ট কমপ্লিকেশন টেস্টে আমি 200 পেয়েছি। তো P4 হচ্ছে নিউমোসিস্টিস, C ফর ক্রিপ্টোকক্কোসিস, T ফর টক্সোপ্লাজমোসিস, ঠিক আছে। আর তারপরে 50 হয়ে গেলেই CML হয়ে যাবে। CML মানে হচ্ছে সাইটোমেগালোভাইরাস, ম্যাক আর লিম্ফোমা। তো ব্যাস এইভাবেই মনে রাখবে।